একটা খবর একটু জানিয়ে রাখি, স্বাগত শান্ত এবং মোস্তফা, আপনারা দেখেছেন রোড সেফটি ফাউন্ডেশনের একটা প্রতিবেদন, যেখানে তারা বলছেন যে মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কোনোভাবে কমছে না এবং প্রতিদিন 6 জনের প্রাণহানি হচ্ছে যাদের বয়স 18 থেকে 35-এর মধ্যে। আমরা বরাবরই রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদন নিয়ে যখন বিশ্লেষণ করি তখন আমন্ত্রণ জানাই রোড সেফটি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমানকে, এবং তিনি বরাবর স্পষ্ট করে কথা বলেন এবং আপনারা চাইলেও তাকে প্রশ্ন করতে পারেন। আমি শুধুমাত্র শুরুটা করতে চাই, সাইদুর রহমান একটু বলবেন আসলে কেন থামানো যাচ্ছে না? মানে আমি আপনার সঙ্গে কম করে হলো 10 থেকে 15টা শো শুধুমাত্র এই রোড অ্যাক্সিডেন্ট নিয়ে করেছি। প্রত্যেকবারে আপনি বলেন গণপরিবহনগুলোর ফিটনেস জটিলতা নানা কিছু, কিন্তু মোটরসাইকেলে কেন আসলে এই দুর্ঘটনা থামছে না? না, দেখুন, আমাদের মোট যে মোটরযান আছে সারা দেশে, সেই মোটরযানের 71% শুধু মোটরসাইকেল, জি এবং 71% মোটরসাইকেলের একটি বড় অংশ চলে গেছে কিশোর এবং যুবকদের হাতে, যারা ট্রাফিক আইন জানে না বা জানলেও মানার প্রবণতা তাদের মধ্যে নেই। জি এর সাথে আমাদের রাজনৈতিক সংস্কৃতি আছে, যার ফলে রাজনৈতিক কর্মী হিসেবে মোটরসাইকেল বেপরোয়াভাবে পরিচালনা করা হয়, নেতারা উৎসাহিত করে, সব মিলে একটা অপসংস্কৃতি আছে মোটরসাইকেল চালকদের মধ্যে। তারা বেপরোয়া মোটরসাইকেল চালিয়ে নিজেরা আক্রান্ত হয় এবং অন্যদেরকেও আক্রান্ত করে। ইতিমধ্যেই মোটরসাইকেল বেপরোয়া চালানোর কারণে অনেক পথচারী নারী শিশু নিহত হচ্ছে। এবং এই যে একটা অরাজকতা চলছে মোটরসাইকেল চালানোর বিষয়ে, এক্ষেত্রে সরকারের যেমন কোনো দায়বদ্ধতা পরিলক্ষিত হচ্ছে না, মোটরসাইকেল কোম্পানি যারা আছে তাদের মধ্যেও কোনো দায়বদ্ধতা নাই, এবং নাগরিক সমাজ এবং পরিবারের মধ্যেও কোনো আপনার সচেতনতা। প্রতিবেদনে একটাই তথ্য দিয়েছে যে শুধুমাত্র হেলমেট যদি ব্যবহার করা যায় অন্তত 48% এই মৃত্যুহার কমানো সম্ভব। অন্তত 48% এই মৃত্যুহার কমানো সম্ভব। মানে এত বিপুল সংখ্যক বাইক এবং তারা হেলমেট পরছে না, নজরদারির কি কিছু মানে পরিসংখ্যান আপনাদের এখানে নেই? মেকানিজমই আমাদের এখানে নাই। সেটি হলো যে মহাসড়কে, আমাদের 9,000 মহাসড়কের মধ্যে 3,000 মহাসড়ক হাইওয়ে পুলিশের নজরদারিতে আছে, আর 6,000 মহাসড়ক নজরদারির বাইরে চলে গেছে। আঞ্চলিক সড়কে কোনো নজরদারি নেই, গ্রামীণ সড়কে তো চৌকিদারও থাকে না। সুতরাং এই যে আঞ্চলিক সড়ক, গ্রামীণ সড়কে বেপরোয়া মোটরসাইকেল চালাচ্ছে, সেখানে তো হেলমেট পরার প্রয়োজন তারা মনে করে না, যেহেতু সেফটি একটি কালচার এবং এই কালচারটি আমাদের মোটরসাইকেল ব্যবহারকারীদের মধ্যে ডেভেলপই করে নাই, সুতরাং তারা এটা ব্যবহার করে না, চলছে তো আর সমস্যা এখন কি? এখন এখন আমরা দেখতে পাচ্ছি প্রায় সবকটি রাইড শেয়ারের একটা অংশ এই মোটরসাইকেল আছে। আপনাদের আলাদা কোনো পরিসংখ্যান আছে যে রাইড শেয়ারগুলো আসলে এই দুর্ঘটনার মধ্যে কতটা অনবোর্ড করছে তথ্যগুলো? রাইড শেয়ারিং ক্ষেত্রেও মোটরসাইকেল দুর্ঘটনা ঘটছে, কারণ কি ঢাকা শহরে যারা মোটরসাইকেল চালাতে আসছে রাইড শেয়ারিং এ, তারা শহর চেনে না, তারা রাস্তাঘাটও ঠিক মতো চেনে না, এবং তারা তাদের একটি ভাড়া মেরে আরেকটি ভাড়া ধরার জন্য একটা প্রতিযোগিতা থাকে, তারা খুব বেপরোয়াভাবে মোটরসাইকেল চালায়, ড্রাইভ করে, তারপরে এই দুর্ঘটনাগুলো ঘটছে। এবং এটার সাথে আরেকটি কারণ আছে, সেটা হচ্ছে মোটরসাইকেল সচেতনতার সাথে সতর্কতার সাথে চালালেও আমাদের যে ভারী যানবাহনগুলো আছে, বাস, ট্রাক, তারাও বেপরোয়া চালিয়ে অনেক সময় মোটরসাইকেল চাপা ধাক্কা দিয়ে মোটরসাইকেল আরোহীদেরকে আক্রান্ত করছে এবং তারা মারা যাচ্ছে, এবং আচ্ছা, এটিও একটি বড় অংশ। এতক্ষণ আপনার সঙ্গে আমার কনভারসেশন কেউ শুনলে ভাববে যে পরিস্থিতি কেবল খারাপই হচ্ছে, কিন্তু আপনাদের পরিসংখ্যানে দেখতে পাচ্ছি 2025 সালের চাইতে বোধহয় কিছুটা ভালো। সেই সময় 2671 জন নিহত হয়েছিলেন, 3000-এর বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছিল। এবার আমরা দেখতে পাচ্ছি মানে প্রথম 6 মাসের হিসেব অনুসারে 1177 জন নিহত হয়েছেন। পরিস্থিতি ভালো হলো না খারাপ হলো যদি সময়ের টাইম ফ্রেমের কথা চিন্তা করি? না, পরিস্থিতি খারাপের দিকে যাবে, শুধু এটা তো আমরা স্পট ডেটার হিসাবটা দিয়েছি। আচ্ছা এই যে মোটরসাইকেল আক্রান্ত যারা হচ্ছে, আহত হচ্ছে অসংখ্য মানুষ, আচ্ছা হাসপাতালে মারা যাচ্ছে, সেই হিসেব তো আমরা এখনো পাই নাই। আচ্ছা এটার সংখ্যা ছিল অনেক বেশি, এবং ঢাকা শহরে শুধু পঙ্গু হাসপাতালেই প্রতিদিন 20-30-40 জন মানুষ মোটরসাইকেল আক্রান্ত হয়ে যায়, শুধু রাজধানী থেকেই যায়, এর বাইরে সারা দেশ থেকে আসে। এদের মধ্যে অনেক মানুষ মানে শেষ পর্যন্ত মারা যায়, কিন্তু সেগুলো পুলিশি রেকর্ডেও আসে না, গণমাধ্যমেও আসে না। অর্থাৎ এই চিত্রটি আসলে আমরা যেটা দেখাই সেকেন্ডারি রিপোর্ট হিসেবে, আসলে চিত্রটি অনেক বেশি, অনেক ভয়াবহ। সেটি আমরা আসলে প্রাইমারি রিপোর্টটা পাই না, যার ফলে বুঝি না। আর আহতদের মধ্যে যারা মারা যায় সেই রিপোর্ট তো আমরা পাই না, বুঝতে বিশেষ করে পারছি। 5 দিন পরে, 7 দিন পরে, বা জি 20-25 মোস্তফা, দিন আপনি পরে। কিছু জানতে চাইবেন? জি না, আমার এখানে একটা বড় প্রশ্ন আছে, সেটা হচ্ছে যেহেতু ওনারা এই সাইদুর রহমান। রোড সেফটি, সাইদুর রহমান রোড সেফটি নিয়ে কাজ করেন। আচ্ছা, এই মোটরসাইকেল কিন্তু এই দ্বিচক্র যানটি কিন্তু একদমই অরক্ষিত, কারণ হচ্ছে আমাদের যে হেলমেটগুলোর কথা বলা, এই হেলমেটগুলো জানেন এটা নিয়ম রক্ষার হেলমেট ম্যাক্সিমাম। আপনি যদি এই 100 হেলমেট সংগ্রহ করেন দেখবেন যে প্রোটেকশন আছে 2%-এর, আর 98%-এরই আসলে নিয়ম রক্ষার জন্য বা মাথার চুলটা ঢেকে
আগে রাখে। হ্যাঁ, না যে শুধু ওই যে আইনটা মানে ফাইনটা এড়ানোর জন্য। এই দ্বিচক্রযানটি কি আসলে পাবলিক পরিবহন হিসেবে যে অনুমোদন পেল উবার পাঠাও বা যারা এটার কি কোনো আসলে যুক্তি আছে কিনা? কারণ এটা একদমই পার্সোনাল যান, দ্বিচক্র যান, যেটা অ্যাক্সিডেন্ট হারও সবচেয়ে বেশি এবং যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। সেটা কি আসলে এরকম পাবলিক পরিবহনের যে অনুমোদন পেল মানে ভাড়ায় চলার বা যাত্রী পরিবহনের, সেইটার আসলে কোনো ভিত্তি আছে কিনা বা এটা যৌক্তিক কিনা? জি, মোটরসাইকেল আসলে 4 চাকার যানবাহন থেকে 30 গুণ বেশি ঝুঁকিপূর্ণ এবং এটি কখনোই গণপরিবহনের বিকল্প হতে পারে না, দূরপাল্লার পরিবহনের বিকল্প হতে পারে না। কিন্তু আমাদের এখানে গণপরিবহনের সহজলভ্যতা নেই, সাশ্রয়ী না, জনবান্ধব না, যার ফলে এবং ব্যাপক যানজটের কারণে মানুষ অনেকে বাধ্য হয়েও মোটরসাইকেল ব্যবহার করে এবং সেই ক্ষেত্রে মোটরসাইকেলের মানসম্পন্ন হেলমেট ব্যবহার করা বাধ্যতামূলক করা উচিত। কিন্তু বিএসটিআই অনুমোদিত হেলমেটগুলো কিছু মানুষ ব্যবহার করে, আর অনেকেই এটা হেলমেট হয়তো কিছুটা ব্যবহার মানহীন হেলমেট ব্যবহার করে যিনি চালক, আর পেছনে যিনি ব্যবহার করেন আরোহী, ওইটা আসলে হেলমেট, ওইটা একটা প্লাস্টিকের ক্যাপ। এটি আরো সমস্যা তৈরি করে এবং পুলিশকে চোখকে ফাঁকি দেওয়ার জন্য এগুলো ব্যবহার করে, এগুলো নিজের সাথে নিজেরই প্রতারণা করার শামিল। না, এই যে যাত্রী পরিবহনের যে সুযোগটা পাচ্ছে এই মোটরসাইকেল, সেটা কি আসলে বন্ধ হওয়া উচিত কিনা আপনি কি মনে করেন? নিশ্চয়ই বন্ধ হওয়া উচিত। মোটরসাইকেলটাকে নিরুৎসাহিত করতে হবে এবং মোটরসাইকেল যারা ব্যবহার করবে তারা সেফটি মেজার ব্যবহার নিয়েই ব্যবহার করবে। মানে এটা মোস্তফা আকমল, দেখুন আমরা যখন একটা প্রতিবেদন করেছিলাম যে অ্যাপে নয় খ্যাপে যেতে চান বাইক চালকরা, দ্যাট মিনস আমরা যখন কারণ বাজারের মোড়গুলোতে দেখি কিংবা বাংলা মোটর বা পরিবারের কিছু কিছু জায়গা আছে স্কাটরের সামনে বিশেষ করে, সেখানে আপনি দাঁড়াবার মাত্র 3-4টা বাইক হাজির হবে এবং আপনাকে বলে অ্যাপের দরকার নেই, আপনি এমনি আমাদের সঙ্গে চলে যান। দুর্ঘটনা যখন ঘটে তখন কি আমরা সেই অ্যাপকে দায়ী করতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই। না, আসলে অ্যাপ এবং খ্যাপের এই ঘটনাগুলো ঘটছে কেন? সেটা যে অত্যন্ত যানজটের শহরে তারা অ্যাপে গেলে পরে খুব একটা লাভ হয় না, যার ফলে তারা খ্যাপে যেতে চায়। আসলে আমাদের সমস্যা অনেকগুলো, এই অনেকগুলো সমস্যার সমাধান তো একপাক্ষিক ভাবে হবে না। আমাদের অনেকগুলো কার্যক্রম সমন্বিতভাবে গ্রহণ করতে হবে। যানজট নিরসন করতে হবে, গণপরিবহনের মান বাড়াতে হবে, প্রাইভেট গাড়িকে নিরুৎসাহিত করতে হবে, মোটরসাইকেলকে নিরুৎসাহিত করতে হবে এবং একই সাথে মোটরসাইকেল চালকদেরকে সচেতন করার জন্য আমাদের অনেকগুলো উদ্যোগ নিতে হবে। অর্থাৎ অনেকগুলো উদ্যোগ সমন্বিতভাবে নিতে হবে, কিন্তু একটি নিলাম আরেকটি নিলাম না, তাহলে কিছু হবে না। জি, মোস্তফা আকমল। মোটরসাইকেল একদমই একটা ব্যক্তিগত যানবাহন। এটা পাবলিক পরিবহনের জন্য যে ভাড়ায় চালানোর জন্য এই পরিবহনটা না, এটা কখনোই ছিল না। এবং এই সুযোগটা দেওয়ার কারণে এই সংখ্যা এখন এত বেড়েছে মোটরসাইকেল, যে আপনি রাস্তায় নামলে দেখবেন যে রাস্তার একটা বড় অংশ জুড়ে মোটরসাইকেল দখল করে আছে। এবং মোটরসাইকেলের কিছু প্রবলেম কি, রাস্তার শৃঙ্খলা নষ্ট হচ্ছে এবং মোটরসাইকেলে উঠলেই যাত্রীরও তাড়া বেড়ে যায়। এবং এই যে পরিসংখ্যানে যেটা দেখা গেছে 17 থেকে 35 বছরের লোকজনই বেশি অ্যাক্সিডেন্ট করছে। মোটরসাইকেল চললেই হচ্ছে এদের শরীর গরম হয়ে যায় এবং স্পিড বেড়ে যায় এবং ম্যাক্সিমাম মোটরসাইকেল চালক দেখবেন, অনেকে হয়তো একটু মনে কষ্ট পেতে পারেন, কিন্তু আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, মোটরসাইকেলের লুকিং গ্লাস কিন্তু খুব কম দেখে। তারা ধরেই নেয় যে আমি যাকে ওভারটেক করছি সে আমাকে সেভ করতে বাধ্য বা সে আমাকে সেভ করবেই। হ্যাঁ, সে ভুল করলে কিন্তু তার অ্যাক্সিডেন্ট হচ্ছেই, কিন্তু সে ধরেই নেয় যে আমাকে সবাই সাইড দিবে, আমি বেপরোয়া চালাবো এবং আমাকে সবাই সেভ করবে। তো এই জায়গা থেকেই মোটরসাইকেল দুর্ঘটনা খুবই বাড়ছে। আমার পরিবারের অত্যন্ত আপন লোক, আমার এক বোনের হাজবেন্ড বছর 2 আগে এরকম মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট। এর বাইরে আরেকটা ডাইমেনশন আমি একটু শেয়ার করি আপনাদের সঙ্গে। আমি নিজে ম্যাক্সিলোফেশিয়াল সার্জন, সো ফেশিয়াল ফ্র্যাকচার এবং অ্যাক্সিডেন্টের সার্জারি করি। তো আমার অভিজ্ঞতা, আমি এই সার্জারি করছি 2 দশক ধরে। তো এর মধ্যে যত রোগী ফেশিয়াল ফ্র্যাকচারের পায় তার মধ্যে মোর দ্যান 90% তারা মোটর বাইক অ্যাক্সিডেন্ট নিয়ে এসে ভর্তি হয় এবং সার্জারি করি। এর মধ্যে আরেকটা ডাইমেনশন, একটা জিনিস আছে, সেটা হলো এই ইয়াংদের এই যে ক্রেজি রাইডার হওয়া, এইটা দুর্ঘটনার জন্য একটা বড় কারণ। সোশ্যালি আমাদের যে সাইকোলজিক্যাল যে বিষয় আশয় আছে,
আমার এরকম আছে যে ধরেন ঢাকা শহরে একটা নামকরা একটা হসপিটালে টাঙ্গাইল থেকে একটা বাচ্চা 15 বছরের বাচ্চা মোটর সাইকেল চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে আসছে, তার সিভিয়ার ফ্র্যাকচার, আপনার স্কাল বোন ফ্র্যাকচার, ব্রেন ইনজুরি, দীর্ঘদিন আইসিইউতে ছিল, তারপর সার্জারি করেছি, সেই রোগীটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। যখন তার মানে অন্তত 20 লক্ষ টাকার উপরে খরচ হয়েছে ওই পরিবারটার, যেহেতু একটা নামকরা হসপিটালে আইসিইউতে লাইফ সাপোর্টে অনেকদিন থাকতে হয়েছে, ভেন্টিলেশনে। সুস্থ হয়ে বাড়ি যাওয়ার সময় ওই ছেলেটাকে আমি জিজ্ঞেস করলাম যে বাবা মাকে এত কষ্ট দিলে, নিজে কষ্ট পেলে, আল্লাহ তোমার জীবনটা ফিরিয়ে দিয়েছে, তুমি কি গিয়ে পরও মোটরসাইকেল চালাবে? ছেলেটা চুপ করে থেকে বলে দেখি। আমার জানা মতে ফরিদপুরের পত্রিকায় রিপোর্ট হয়েছিল একটা বাচ্চা, সে এসএসসি পরীক্ষার্থী, সে পরীক্ষা দিবে না, গো ধরেছে মোটরসাইকেল কিনে না দিলে, বাচ্চার বয়স 16 বছর। তারপরে হচ্ছে গিয়ে সে সুইসাইড অ্যাটেম্প নিচ্ছে 2 বার। এক পর্যায়ে বাবা মা ভাবলো যে এমনিও মরে যাবে, আচ্ছা দেই কিনে দেওয়ার পর প্রথম দিন তার বন্ধুকে সহ মোটর সাইকেল নিয়ে নেমেছে, প্রথম দিন অ্যাক্সিডেন্টে স্পট ডেথ, বন্ধু সহ, 16 বছরের বাচ্চা। এখন এই যে আমাদের সোশ্যালি আমাদের বাচ্চারা কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে, অনেক বাবা মা বাধ্য হচ্ছে, জিম্মি করছে, আবার যারা কিনছে 18 বছরের পরেও, যারা 18-র আগে তো অবৈধভাবেই চালাচ্ছে, তারা যে লাইসেন্সই পাওয়ার কথা না, 18-র লাইসেন্স, বেশিরভাগ লাইসেন্স ছাড়াও চালাচ্ছে। 18-র পরে যারা চালাচ্ছে তারা বয়সের কারণে একটু ক্রেজি, বান্ধবী নিয়ে ঘুরতে গেলে একটু ভাব দেখাইতে হয়, অন্যদের সঙ্গে একটু পাল্লা দিয়ে চলতে হয়, হিরোইজম দেখাতে হয়, এইভাবে করে অ্যাক্সিডেন্ট অনেক। যারা প্রফেশনাল আপনি যাত্রী পরিবহনের রাইডার যারা, ওদের মধ্যে বেশিরভাগ কিন্তু সতর্ক তুলনামূলকভাবে, কারণ তার পেছনে একজন যাত্রী আছে। একদম একদম বেশিরভাগ ইয়াং তরুণরা যারা হ্যাঁ। ক্রেজি রাইডার, অ্যাক্সিডেন্টটা তাদের বেলায় বেশি হচ্ছে। এইটাকে কিভাবে আপনি আইনের মধ্যে নিয়মের মধ্যে পারিবারিক গণ্ডির মাধ্যমে, সচেতনতার মাধ্যমে কোনো না কোনো ফ্রেমে ফেললে এটাকে কন্ট্রোলে আনতে হবে। একদম। এবং আমি শিওর এটা আপনাদের সবার সাথে হয়তো হয়েছে যে গাড়িতে যাচ্ছেন, পাশ থেকে এমন দ্রুত গতিতে বাইক গেল যেটা আপনি বিস্মিত হয়ে গেলেন যে এত দ্রুত কিভাবে যাচ্ছে। এবং এমনও সময় গেছে যে আমরা একটা বাইকে পুরো পরিবারকে দেখতে পাচ্ছি এবং খুবই ঝুঁকিপূর্ণ হবে। যাই হোক, আমি একটা বিষয়টা সাইদুর রহমান জেনে আমি আলাপটা শেষ করব। আমরা দেখতে পাচ্ছি ধারাবাহিকভাবে আমরা সংকটগুলো নিয়ে কথা বলছি, কিন্তু এই বাইকের পাশাপাশি এখন ইজি বাইকগুলো চলে এসছে এবং বলা হচ্ছিল মূল রাস্তায় তারা আসবে না, কিন্তু তারা আসছে এবং শহরে এমন একটা অধিকার তাদের চলে এসেছে, এটা বন্ধ করতে গেলে তারা আন্দোলনেও নেমে যাচ্ছে। আপনার দিক থেকে কোনো সুপারিশ কি আছে যে কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে সরকার? না, নিশ্চয়ই ইজি বাইক এখন আমাদের একটি জাতীয় সমস্যা, শুধু রাজধানী না, সারা বাংলাদেশ একদম স্থবির হয়ে গেছে ইজি বাইকের কারণে। এবং ইজি বাইকে প্রচুর মানুষ আহত হচ্ছে, নিহত হচ্ছে, এবং ইজি বাইকের কারণে অন্য দুর্ঘটনাও বেশি আক্রান্ত সংঘটিত হচ্ছে। এবং ইজি বাইককে যে কোনো মূল্যে নিয়ন্ত্রণ করতে হবে, কিন্তু ইজি বাইক নিয়ন্ত্রণ করার জন্য সরকারের কোনো প্রাতিষ্ঠানিক উদ্যোগ নাই, কোনো গবেষণা নাই, কোনো পরিকল্পনা নাই। শুধু তারা শক্তি প্রয়োগ করে কতদিন পর পর নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, কিন্তু ইজি বাইক আসলে শক্তি প্রয়োগ করে নিয়ন্ত্রণ করা যাবে না। ইজি বাইকের উন্নত বিকল্প হাজির করতে হবে মানুষের সামনে। মানুষ যখন দেখবে যে ইজি বাইক থেকে আরো সাশ্রয়ী, আরো নিরাপদ যানবাহন আছে, তখন ইজি বাইক ব্যবহার করার ক্ষেত্রে তারা নিরুৎসাহিত হবে। এবং ইজি বাইক যারা চালাচ্ছে তারা আবার ইজি বাইক না চালিয়ে তারা স্ব পেশায় ফিরে যাবে। ইজি বাইক যারা চালাচ্ছে তারা তো সবাই বেকার, বিষয়টি সেটা না, তারা কায়িক শ্রম ভিত্তিক কাজ করতো, কিন্তু ইজি বাইক চালালে পারে, যেহেতু এটা ব্যাটারিতে চলে, ইলেকট্রিক ক্যাপাসিটিতে চলে, সুতরাং তারা এখানে এরকম অনেক তথ্যই আছে যে গ্রামে যে যিনি চাষাবাদ করতেন তিনিও দেখেছেন যে শহরে আসলে ইজি বাইক চালানোটা লাভজনক, তিনি এদিকে মুভ করেছেন। আমার হাতে সময় থাকলে এই সংকটগুলো নিয়ে আলাপটা আরো দীর্ঘ করতাম। অনেক ধন্যবাদ আমাকে সময়টা দেওয়ার জন্য, আপনাদেরকে ধন্যবাদ একটা লম্বা সময় দেওয়ার জন্য।